দর্শক, আপনারা দেখছিলেন ৭১ সংবাদ সংযোগ। আমরা ফিরে এলাম গোল টেবিলের আলোচনায়। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এবার অধ্যাপক মইনুল ইসলাম, অর্থনীতিবিদ ও শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মইনুল ইসলাম, বিরতির আগে আমাদের প্রশ্ন ছিল যে আমরা তো একটা সংকট দেখতে পাচ্ছি, এটা রাজনৈতিক সংকট, কিন্তু একই সাথে ব্যবস্থাপনার এখন এমন একটি সংকটময় মুহূর্ত তো একটা ব্যবস্থাপনা থাকে। সেই হিসেবে অর্থনীতির এই ক্রান্তি লগ্নে এসে কি ধরনের ইকোনমিক ম্যানেজমেন্ট আপনি প্রত্যাশা করেন? দেখুন, এটা ডক্টর আহসান মনসুর কিন্তু কিছুটা বলেছেন যে এখানে যে মানুষের বেঁচে থাকার যে অর্থনীতি, সেটা খালেদা জিয়া থামাতে পারবেন না। এটা কোনো যুদ্ধরত দেশে এটা থামে না। আমরা শ্রীলঙ্কার উদাহরণ যদি দেখি, তাদের যে গৃহযুদ্ধ এতদিন ধরে চলেছে, কিন্তু শ্রীলঙ্কার অর্থনীতি কিন্তু ৬-৭ ভাগ তারা প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। কিন্তু যদি গৃহযুদ্ধ না চলতো তাহলে হয়তো তারা এখন সেই দক্ষিণ কোরিয়া বা মালয়েশিয়া লেভেলে চলে যেত। অতএব আমাদের যেটা হচ্ছে সেটা মানুষ বেঁচে থাকার জন্য তাদের অর্থনৈতিক সংগ্রাম চালিয়ে যাবে, কিন্তু অর্থনৈতিক যে প্রবৃদ্ধির একটা সুবাতাস বইছিল সেটাকে থামিয়ে দেওয়ার জন্যই খালেদা জিয়া এবং তারেক রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কৌশলটা গ্রহণ করেছেন। এই যে প্রধানমন্ত্রী গুলশানে গেলেন, লন্ডন থেকে টেলিফোন করে তারেক রহমান কিন্তু ওই শিমুল বিশ্বাসকে আদেশ দিয়ে গেটে তালা মারিয়েছেন। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট যে উনি ওখান থেকে নির্দেশ দিচ্ছেন এবং ভেতরে সিনিয়র নেতারা থাকা সত্ত্বেও শিমুল বিশ্বাস সরাসরি সেটা পালন করছেন এবং প্রধানমন্ত্রীকে ঢুকতে দিলেন না। তাহলে এই যে একটা বিচার মানি তালগাছটা আমার, এই অবস্থান থেকে কিছুটা সরে আসতে হবে। অতএব এখানে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, একটা ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে এবং একটা যে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের করতে হবে, সেজন্য একটা সংলাপ শুরু করতে হবে। এগুলো সবই আমরা রাজনৈতিক ইস্যু হিসাবে বুঝি, কিন্তু জনগণকে বিএনপি জামাত নামাতে পারেনি। অতএব ওই জামাত শিবিরের ক্যাডার আর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মানুষ পুড়িয়ে মানুষ হত্যা করে তিনি এই উদ্দেশ্য হাসিল করতে পারবেন না। জনগণকে উনি রাজপথে নামাতে পারবেন না। অতএব সেখানে আমার মনে হয় যে তার জন্য ওই যে কথাটা বললাম যে একটা সম্মানজনক একটা সমাধান হতে পারে, যে মাননীয় রাষ্ট্রপতি তাকে আহ্বান জানালে আমার মনে হয় তিনি এখান থেকে সরে আসা উচিত। একই সাথে সরকারও একটা সংলাপের নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করে বর্তমান যে সংকট সেটার একটা সমাধানের দিকে যেতে পারে। যে কথাগুলো আমাদের এখানকার আলোচকদের আলোচনায় বারবার এসেছে যে বাংলাদেশের যে গত ৬ বছরের যে অর্জনগুলো, এগুলো জনগণের অর্থনীতির কারণে হয়েছে, এগুলো সরকার করেছে, সব কৃতিত্ব সরকারকে দিতে হবে, এটা কিন্তু মোটেও ঠিক নয়। কিন্তু একটা শুভ সূচনা হয়েছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা হাতে ধরে নিজের পায়ে কুড়োল মেরে এই সম্ভাবনাটা নষ্ট করে দিচ্ছি। আমাদের যে অর্থনীতির যে সুবাতাসগুলো, আমরা বলছি যে এখানে বিদেশি বিনিয়োগ আসছে না, কিন্তু এটা আমরা বলছি না যে আমাদের বিনিয়োগকারীরা বিদেশে পুঁজি নিয়ে পালিয়ে যাচ্ছেন, সে পুঁজি পাচার করে তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করছেন, কারণ এখানে যে অস্থিরতা তাতে তারা মুনাফার কোনো সম্ভাবনা দেখছেন না। এই বিষয়গুলো আমাদের আলোচনায় আনতে হবে। বিদেশি বিনিয়োগ আসছে না, ঠিক আছে, আমরা ভুগছি কারণ আমাদের প্রচন্ড রকমের দুর্নীতি আছে, সবাই জানে, কিন্তু আমাদের এই যে বিদেশি যে রেমিটেন্সটা আসছে, এটা বিদেশি বিনিয়োগ থেকে কোনো অংশেই কম নয়। এটা আমাদের অর্থনীতিতে প্রচন্ড গতিশীলতা সৃষ্টি করেছে। অতএব এই যে একটা আমাদের রক্তে এবং ঘামে অর্জিত যে রেমিটেন্সের অর্থ, সেটা বিনিয়োগে যথেষ্ট গতিশীলতা সঞ্চার করেছে। অতএব এখানে আমরা দেখছি যে আমাদের যে ৬% প্রবৃদ্ধি, সেটা যদি আমরা দুর্নীতি কিছুটা সেটাকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে সেটা ৮% পৌঁছে দিতে ২-৩ বছরের বেশি লাগবে না। অর্থনীতি ছাত্র হিসাবে আমি চ্যালেঞ্জ দিয়ে এই কথাটা আপনাদেরকে জানাতে পারি। ধন্যবাদ অধ্যাপক মইনুল ইসলাম, ধন্যবাদ ৭১ গোল টেবিলে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে অন্য কোনো শোতে আবার দেখা হবে। নাজনীন আহমেদ, অর্থনীতির সুবাতাসের কথা বলছিলেন তিনি, সেইটাই উনি বলছেন যে সেইটাই একটা বড় কারণ হয়ে দিয়েছে, শুধু রাজনীতি নয়, যে ক্রেডিট দিতে না চাওয়া, যে যাতে এই সরকারের ক্রেডিটটা বেড়ে যায় জনগণের কাছে। আপনার কি তাই মনে হয়? বিষয়টা হচ্ছে এই যে অর্থনীতির সুবাতাস, এই সুবাতাসটাকে দু দলই কিন্তু তাদের পক্ষে কাজে লাগাতে পারতেন।
যেমন সরকারের জন্য এটা হচ্ছে বেস্ট টাইম উদার হওয়ার, কারণ আমরা শুধু এই দল এই সময় এটা না, আমরা বরাবরই একটা লম্বা সময় ধরে দেখেছি যে যে দলই ক্ষমতায় থাকে তাদের কেমন যেন উদার হতে একটু সমস্যা হয়ে যায়, ভয় পেয়ে যান, যেটা আনু মোহাম্মদ বলছিলেন, যেহেতু ক্ষমতায় থাকা না থাকার পার্থক্য অনেক, যে আমি ক্ষমতা থেকে না যেন চলে গেলে কি হয়। এবং এই সময়টা হচ্ছে সরকারের উদার হওয়ার সবচেয়ে বড় সময় ছিল, কারণ যেটা প্রফেসর মইনুল সাহেব বলছেন, মইনুল ইসলাম সাহেব, যে এই সময়টাতে অর্থনীতি কিন্তু নিজের গতিতে খুব ভালো চলছে। কাজেই এই সময়টাতে যদি সরকার একটু উদার হন অন্য বিরোধী রাজনীতির প্রতি, তাহলে তাদের খুব একটা কিছু হারানোর নাই। কারণ সাধারণ মানুষ, বড় উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, সবাইও কিন্তু এইটা ফিল করছেন যে চারিদিকে অনেক সুযোগ, চারিদিকে কোনো অপরচুনিটি। কিন্তু আমরা তো দেখলাম যে 5ই জানুয়ারি যে নির্বাচন, তখন যে টেলিফোন এবং জাতীয় সরকার গঠনের যে প্রস্তাব হোম মিনিস্ট্রি সহ দিয়ে দেওয়া, তারা তো সেটা প্রত্যাখ্যান করেছিল। একইভাবে একটা সুযোগ তৈরি হয়েছিল যখন শেখ হাসিনা গেলেন দেখা করতে, মানুষ কিন্তু আশান্বিত ছিল, মানুষ আশার আলো দেখছিল। কিন্তু বিরোধী দল যারা রাজনীতি করে তারা শুধু আশার আলো না দেখে আগুনের আলো দেখতে পায়। সেটাই আমি বলছি যে একদিকে ডেফিনেটলি ওইটা আমি আসছি। প্রথম কথা হচ্ছে সরকারের জন্য এখন উদার হওয়ার বড় সময়, তাদের খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই, যেহেতু অর্থনীতি ভালো চলছে এবং সাধারণ মানুষ তার পেটের খাবার আছে কিনা সেটা সবচেয়ে বেশি চিন্তা করে। কাজেই সাধারণ মানুষ এই অবস্থায় কোনো গন্ডগোল কোনো কিছুকে সমর্থন দিবে না যদি অর্থনীতি ভালো চলে, কাজেই তারা উদার হতে পারেন। বিরোধী দলকেও বলছি যে আমাদের অ্যানালিসিস দরকার নেই, সাধারণ মানুষকেও যদি তারা রাস্তাঘাটে জিজ্ঞেস করেন, তারা কিন্তু বোঝে যে এই ধরনের অবরোধে এই যে অগ্রগতিগুলো, এই অপরচুনিটিগুলো যে নষ্ট হচ্ছে, এবং তার জন্য কিন্তু জনগণ এই বিরোধী দলকে ক্ষমা করবে না। বরং বিরোধী দল যদি এই মুহূর্তে এটা তারা ঘোষণা দিতে পারতেন যে আমরা এই অন্যায় আমরা দেখছি সরকারে, কিন্তু তারপরও জনগণের অর্থনৈতিক স্বাধীনতার কথা চিন্তা করে আমরা চরম কোনো আন্দোলনে গেলাম না, বা আন্দোলনের অন্য কোনো রূপ তারা চালু রাখেন, তাহলে কিন্তু জনগণ তাদের প্রতি অনেক বেশি সমর্থন দিবেন। এই দিন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ঢুকতে দেন নাই, এটা কিন্তু কোনো ভালো চিত্র না, এটা কিন্তু কোনো তাদের কিন্তু কোনো চেহারাটার কোনো ভালো করে তুলে ধরেন, ওপেনিং হতে পারতো, এবং তাদের এই যে ঢুকতে দিলেন না, এটা কিন্তু কোনো তাদের একটা সুমতি আছে বা তারা একটি পরিশীলিত এবং বুদ্ধিমান রাজনৈতিক দল, সেটা কিন্তু প্রমাণ হয় নাই, যার টেলিফোনেই করুক না কেন। এটা ঠিক একইভাবে আমি বলবো যে যেটা আহসান মনসুর বলছিলেন, যে বিরোধী দলকেও জন্য একটা স্পেস তৈরি করা, এবং এই অর্থনৈতিক যে সুবাতাস বইছে, দিস ইজ দ্য বেস্ট টাইম দুই দলেরই এই ক্রেডিট নেওয়ার চেষ্টা করা। বিরোধী দলের জন্য ক্রেডিটটা হচ্ছে যে আমরা সরকারের তাদের মতে যেগুলো অন্যায় আছে সেগুলো টলারেট করেও জনগণের পক্ষে থাকলাম। সরকারি দলের সুযোগ আছে, যেহেতু অর্থনীতি নিজের গতিতেই অনেক ভালো চলছে, সেই জন্য অন্য একটা স্পেস তৈরি করে দেয়। এবং এটা যদি হয় তাহলে কিন্তু দু দলই একে তো জনগণের উপকার করবেন, এবং এটা ভাবার কোনো কারণ নাই যে আওয়ামী লীগ এই সময় অর্থনীতি ভালো চললো, অনেক ভালো হলো এবং আওয়ামী লীগ সরকার আজীবন পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেটা না। তারা যদি সত্যিকার অর্থে ভালো রাজনীতি না দেন, ভালো গভর্নেন্স, ভালো সুশাসন না দেন, তাহলে অর্থনীতির যতই অগ্রগতি হোক, সেই মানুষ কিন্তু বুঝতে পারবে যে সেই অগ্রগতিটা অর্থনীতির নিজের অগ্রগতি, সরকারের ভূমিকা। আপনি বলছেন এবং আনু মোহাম্মদ বলছেন, আহসান মনসুরও বলছিলেন যেটা, যে বিরোধী দলকে স্পেস দেওয়াটা, নিঃসন্দেহে বিরোধী দলকে স্পেস দিতে হবে। বিরোধী দল সরকারের কাছ থেকে স্পেস পাবে না বলে জনগণকে স্পেস দিবে না, তাও তো নিশ্চয়ই রাজনীতি হতেই পারে না। এটাই বলছি যে বিরোধী দল যখন স্পেস পেল না, দে ক্যান গো ফর আদার মেথড, এবং সেখানে তখন জনগণের কাছে তাদের সম্প্রীতি বাড়বে। কালকে আজিম ভাই যদি শোনে যে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা অবরোধ তুলে নিলাম তোমাদের অর্থনৈতিক অবরুদ্ধতার কথা চিন্তা করে, বাট উই স্টিল সি যে আওয়ামী লীগের মধ্যে এই সমস্যা আছে, উনি কিন্তু চরমভাবে ধন্যবাদ দেবে বিএনপিকে, তার পপুলারিটি বাড়বে। সেটাই বলছি যে জনগণের স্পেস কেড়ে নিয়ে নিজেদের স্পেস তৈরি করার দরকার নেই। এই সরকারের পক্ষ থেকে উদারতা দেখানোর সময় এসেছে, বিরোধীদের পক্ষ থেকে জনগণের প্রতি তাদের উদারতা দেখানোর সময়। এমনিতে আপনার কাছে আরেকটা বিষয়, বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশের মানুষ তো খুব রেজিলিয়েন্ট, ইকোনমির মধ্যে কোন রেজিলিয়েন্স দেখতে পান কিনা আপনি? রেজিলিয়েন্স তো অবশ্যই আছে, না হলে যে মানুষগুলো ট্রান্সপোর্ট স্বাভাবিক চলছে না, কিন্তু তারা কি করছে, আহসান মনসুর সাহেব বলছিলেন যে তারা দেখা যাচ্ছে ট্রাকের পিছনে করে ঢাকায় আসছে, কি মাইক্রোবাসে করে ঢাকায় আসছে, হেঁটে আসছে, তার মানে কি বগুড়া থেকে ঢাকায় চলে আসছে। এবং আপনি দেখেন যে একটু সময় পাচ্ছে মানুষ, কিন্তু এর মধ্যে তার সুযোগগুলোকে রাতে কাজ করে হোক, অন্য সময়ে হোক, যেভাবে হোক সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে। তার মানে কি এটা, এবং যেটা বলা হচ্ছিল যে সেই অর্থে কিন্তু আমরা জনগণকে রাজপথে কিংবা আন্দোলনে দেখি না, গুটি কতক মানুষ একটা আতঙ্ক তৈরি করছে। তার মানে এখানে কিন্তু মানুষ তার যে টিকে থাকার চেষ্টাটা এটা করে যাচ্ছে, কিন্তু
মুশকিলটা হচ্ছে খুব খেটে খাওয়া মানুষের কথা আনু মোহাম্মদ যেটা বলছেন, তাদের জন্য তো এত দূর, অনেক ক্ষেত্রে আছে তাদের পক্ষে ওই এই সুযোগটুকু থাকে না যে তারা দূরে গিয়ে একটা অর্থনৈতিক সুবিধা নেবেন। তাদের যে একটা যে চানাচুরওয়ালা একটা মফস্বলের বাস স্ট্যান্ডে বসে চানাচুর বিক্রি করে, এখন ওই বাস স্ট্যান্ডে যদি লোকজন কম থাকে, সেখানে যদি একটা আতঙ্ক থাকে, ওই চানাচুরওয়ালাটা কি করবে, সে কোথায় যে এটা বিক্রি করবে, সেই সুযোগগুলো কমে যাচ্ছে। মানুষের যে অসম্ভব রেজিলিয়েন্স, সেটা কিন্তু আমাদের বড় উদ্যোক্তা থেকে ধরে সেলিমা আপা বলছিলেন নারী উদ্যোক্তারা সবার মধ্যে প্রচন্ড রকম আছে। এত রিস্ক, তার মধ্যেও আপনি দেখেন যে একটা দুটো বাস থাকলেও কোনোটা কিন্তু খালি যাচ্ছে না, মানুষ যাতায়াত করছে, কারণ মানুষের প্রয়োজন আছে। জীবন তো থেমে থাকবে না, কারণ আমার সেভিংস দিয়ে আমি কতদিন চলবো, আমাকে তো আমার মোবিলিটি তো থাকতেই হবে, আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে। সো ওই জায়গাটা আসলে মানুষকে জিম্মি করে, এই যে আমি শুধু বলতে চাই আজকে যেটা পেট্রোল দগ্ধ অর্থনীতি আমাদের আলোচনা, আসলে কেমন যেন অবরুদ্ধ অর্থনীতি। আমার গায়ে হয়তো পেট্রোল লাগছে না, কিন্তু আমি যে পুরো জায়গাটাতে জানি না, পুরো জায়গাটাতে কেমন যেন একটা মনে হচ্ছে বন্দি অবস্থায় আছে, এই ফিলিংটা ভালো না। হ্যাঁ, এইটা অর্থনীতির এগিয়ে যাওয়ার জন্য ভালো না, এবং অর্থনৈতিক সুফলের জায়গা থেকে দিস ইজ দ্য বেস্ট টাইম দুই দলেরই উদারতা দেখানো। ধন্যবাদ শহীদুল্লাহ আজিম। আপনার যে সেক্টর আমরা দেখেছি, যদিও তখন ছোট ছিল সেক্টরটি, যে 95-96 সালের যে দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা সেটা ফেস করেছে, 2006-07 যে তুমুল রাজনৈতিক সংঘাত সহিংসময় পরিস্থিতি সেটা ফেস করেছে, 2013-14 তারা ফেস করে গিয়েছে। হ্যাঁ, এবং একটা রেজিলিয়েন্স এই সেক্টরের তৈরি হয়েছে যে তারা কোনো না কোনো ভাবে তারা এগিয়ে যায়। আপনি কি এখনো খুব আশাবাদী যে এইটাও কাটিয়ে ওঠা যাবে? অবশ্যই আমরা আশাবাদী। আপনি দেখবেন যে ইভেন কি আমরা বিশ্বমন্দরে যেভাবে ফেস করেছি, আমাদের রানা প্লাজার ভবন ধসের পরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছিল আমাদের এগেনস্টে সারা বিশ্বব্যাপী, সেটাকে কিন্তু কাটিয়ে এসছি আমরা। কিন্তু গতবার আমরা একটা অ্যাপার সামিট করলাম খুব সফলভাবে, আসাদুল মুসাফ আমাদের সঙ্গে ছিলেন। তো আমরা কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা করি, বারবার ঘুরে দাঁড়াবার চেষ্টা। প্রবলেমটা হয় কি জানেন, আমরা এক পা এগুলো দুপা পিছাই। প্রবলেমটা হয় আবার নতুন করে নাজিনা আবার যেটা বললেন যে আমরা স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়, আমাদের আবার নতুন করে আবার একটা পজিশনে যে আবার ব্যাক করে চলে আসতে হয়। বাট আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারি, বেশ কয়েকবার প্রমাণ করেছি যে একটা সীমা আছে, এই জিনিস কতদিন চলবে। আমি যে নিশ্চয়তা পেতাম, অবরোধ আমরা আগে কখনো দেখি নেই। মনে করেন একটা প্রবলেম ছিল 13 সালে, একটা তা আমাদের নিশ্চয়তা ছিল 5ই জানুয়ারি একটা ইলেকশন হবে, তারপরে যাওয়ার একটা হবে। এখন কিন্তু আমি সেই আশা এখন আলো দেখছি না, 20 তারিখে হবে, কোনো সামনে কোনো লাইন নেই, লাইফ লাইন নেই কোনো। 5ই জানুয়ারি যেটা। তারপর এই সেক্টর সম্পর্কে যদি বলেন, যে আপনি যেটা বলছিলাম যে, হ্যাঁ, আমি আপনাকে বলি যে আমাদের একটা ভিশন ছিল যে আমরা 2021-এ $50 বিলিয়ন আমরা করতে পারবো। এটা অসম্ভব কোনো ব্যাপার না, মাইট বি আমরা ভালো করতে পারতাম। আমি আরো বলবো, আমি এর চেয়ে ভালো করতে পারতাম যদি আমাদের রাজনীতি স্থিতিশীলতা ছিল। ম্যাকেনজি তার একটা ফিনান্সিয়াল ইন্ডিকেটর উনি বলেছিলেন যে বাংলাদেশ আরো 8-10 বছর আগে বলেছিলেন 2020-তে $45 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবে। আমরা কিন্তু কাছাকাছি যাচ্ছিলাম। সাবজেক্ট টু উই হ্যাভ টু হ্যাভ 5 P's: পিপল, পাওয়ার, পোর্ট, কি বলে পলিটিক্স, পিপল, পাওয়ার, পলিটিক্স। এই পলিটিক্সের ভিতরে আমরা আটকে গেছি, বারবার আমরা পলিটিক্সে গিয়ে আটকে যাই। পলিটিক্সটা যদি আমরা পাওয়ার, আপনি যদি বিদ্যুৎটা পান, পাওয়ার তাও কম বেশি আমরা ম্যানেজ করে নিতে পারি। হয়তো আমাদের দেশে একটা সীমাবদ্ধ আছে, পুরোপুরি পাই না, কিন্তু আমরা জেনারেটর দিয়ে আমার কাজ চলে। কিন্তু এই পলিটিক্স যদি না হয়, যদি স্থিতিশীলতা না হয়, তাহলে দেখবে আমাদের কোনো কিছু কাজে লাগবে না। আমাদের একটা পিপল, আমাদের বিরাট একটা জনশক্তি আছে, যেটা বিরাট একটা শক্তি আমাদের। তো এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আর পলিটিক্সের ব্যাপারে কোনো বিকল্প নেই, স্থিতিশীলতার কোনো বিকল্প নেই। আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসছে যে তোমাদের এটা কবে শেষ হবে, আমরা কিন্তু কোনো রিপ্লাই করতে পারি না। তো এইটা দীর্ঘদিন চললে কি হবে এটা বলতে পারি না। এখন আমি আশাবাদী যে এটা কালকে পরশু উঠুক না, আমরা আবার ঘুরে দাঁড়াবো। দীর্ঘদিন তো অলরেডি হয়ে গেল, কারণ ইতিমধ্যে প্রায় 24-25 দিন হয়ে গেছে, 5 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরেও আমাদেরকে তো আশায় থাকতে হয়। সেই আশা নিয়ে আরো একবার বিরতি নিচ্ছে 71 গোল টেবিলে। দর্শক, আপনারা সঙ্গে থাকুন।